পদত্যাগ করছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় রুদ্ধদ্বার বৈঠক হয় 2 ঘন্টার, আর সেই বৈঠকের শেষে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এমনটাই জানান। ইউনূস এবং অন্য সকল উপদেষ্টাই নিজের পদে বহাল। 22 মে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শোনা গিয়েছিল। উপদেষ্টা পরিষদের সবার শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কয়েকজন উপদেষ্টাকে নিয়ে 4 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক করেন। সেই সময় তিনি পদত্যাগের ইঙ্গিত দেন বলে সেই জল্পনা কিন্তু একেবারে ছড়িয়ে পড়েছিল। গতকাল যে ঢাকায় রুদ্ধদ্বার বৈঠক চলে 2 ঘন্টার, সেই বৈঠক শেষে জানা যায় যে পদত্যাগ করছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারকে নিজের দায়িত্ব পালনে বাধা দেওয়া হলে অযৌক্তিক দাবি দেওয়া সামনে রেখে চাপ সৃষ্টি করালে দেশের মানুষকে সঙ্গে নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পদত্যাগের জল্পনার মাঝেই বৈঠক শেষে কড়া বার্তা ডক্টর মোহাম্মদ ইউনূসের। চলে যাবেন বলেননি, তিনি বলছেন যে আমাদের যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব, এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না, এবং এই দায়িত্ব পালনে যেসব প্রতিবন্ধকতাগুলো আসছে সেই প্রতিবন্ধকতাগুলো আমরা আলোচনা করেছি, এবং আমরা প্রত্যেকে এই যে বিভিন্ন জায়গা থেকে কি প্রতিবন্ধকতা হচ্ছে, আর কি প্রতিবন্ধকতা হচ্ছে, বিভিন্ন মন্ত্রণালয়ে সংস্কার কাজে আমরা এগিয়ে নিতে গেলে কি কি প্রতিবন্ধকতা হচ্ছে সেগুলো আমরা দেখছি, এবং বড় পরিসরে আগামী নির্বাচন এবং একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যে ধরনের একটা ক্ষেত্র তৈরি করা দরকার, সেই কাজেও এটাই তো আমাদের আসল কাজ, সেই কাজেও কী কী প্রতিবন্ধকতার প্রকার থেকে আসছে সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি, এবং আমরা আহ্বান জানাবো গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে, রাষ্ট্রীয় সকল সংস্থাকে আমাদের এই লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য। এটা তো আমাদের একার দায়িত্ব না, আমাদের একার দায়িত্ব তো না, আমাদেরকে এখানে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং আমরা তো স্বপ্রণোদিতভাবে এখানে আসিনি, আমাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব ছেড়ে আমরা যাব না। আপনাদেরকে যে বক্তব্য আমরা শোনালাম, ইউনূস সরকারের তরফে এমনটাই জানা যাচ্ছে যে সরকারকে নিজের দায়িত্ব পালনে বাধা দেওয়া হলে, অযৌক্তিক দাবি দেওয়ার সামনে রেখে চাপ সৃষ্টি করা হলে দেশের মানুষকে সঙ্গে নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পদত্যাগের জল্পনার মাঝেই বৈঠক শেষে কড়া বার্তা ইউনূস সরকারের। গতকাল ঢাকায় 2 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক হয়, আর সেই বৈঠকের শেষে এমনটাই জানা যায় যে পদত্যাগ করছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন করানো নিয়ে সময়সীমা বেঁধে দিয়েছিলেন সেনাপ্রধান, চাপ বাড়ানো হচ্ছিল বিএনপির তরফেও। সেই আবহে কড়া বিবৃতি দিল বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। তারা জানিয়েছেন সরকারকে নিজের দায়িত্ব পালনে বাধা দেওয়া হলে, অযৌক্তিক দাবি দেওয়ার সামনে রেখে চাপ সৃষ্টি করা হলে দেশের মানুষকে সঙ্গে নিয়ে কড়া পদক্ষেপ করা হবে। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিতা, পদত্যাগ করছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস, সরকারকে নিজের দায়িত্ব পালনে বাধা দেওয়া হলে, অযৌক্তিক দাবি দেওয়ার সামনে রেখে চাপ সৃষ্টি করা হলে দেশের মানুষকে সঙ্গে নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে। একেবারে রাতারাতি ভোল বদল, নিজের গদি বাঁচাতেই কি ইউনূসের একটা নাটক ছিল এটা? হ্যাঁ, একেবারে তার কারণ হচ্ছে পদত্যাগ। অতীতে সে বিভিন্ন সময় পদত্যাগের বহু ইন্টারভিউ, সাক্ষাৎকার এসবে দিয়েছে। আসলে ইরেসপন্সিবল কোনো একটা দায়িত্ব ওকে কাঁধে নিয়ে এসে নির্বাচনে না জিতে একটা অন্তর্বর্তী সরকার চালাচ্ছে বাংলাদেশে, যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল, এখন এটা পুরো এক্সপোজ হয়ে গেছে। গোটা বিশ্ববাসী ব্যাপারটা জেনে গেছে যে এই বাংলাদেশের সরকার কিভাবে তৈরি হয়েছিল, জুলাই মাসে আসলে কি করতে চলেছিল,
হাসিনাকে সরানোর জন্য যে যে প্রক্রিয়াগুলোকে অবলম্বন করা হয়েছে সেগুলোকে ঠিক কি ছিল, এবং সমস্তটা গোটা বিশ্বের কাছে এক্সপোজ হয়ে যাওয়ার পর প্রতিনিয়ত মানুষের দাবি দাওয়া তো বাড়বেই। গার্মেন্ট শ্রমিকদের দাবি থাকবে না? তাদের চোখের সামনে যে সমস্ত কলকারখানাগুলো মানে পুড়িয়ে দেওয়া হলো, জ্বালিয়ে দেওয়া হলো, 8 দফা দাবি তিনি মেনেছেন সংখ্যালঘুদের, যে তাদের কোনো দাবি দাওয়া থাকবে না, কারোরই কোনো দাবি দেওয়া থাকবে না, সবাই মুখ বুঝে মেনে নেবেন আর উনি বসে বসে রাজত্ব করবেন। নির্বাচনের যে সংস্কার, সেই সংস্কার তিনি করে নির্বাচন যদি না দিতে পারেন তাহলে এই সরকারের যৌক্তিকতা কোথায় থাকবে? ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন হবে। গতকাল বিএনপি পরিষ্কার করে তারা তাদের বক্তব্য জানিয়ে দিয়েছে, যেহেতু তিনি বলতে চাইছেন আসল উদ্দেশ্য সেনাবাহিনীর কাছে একটা বার্তা পাঠানো যে আমি রাজনৈতিক দলগুলোকে সহমতে নিয়ে এসে বাংলাদেশে এখন আমি ইয়ে করব, সময় মতো নির্বাচন যখন আবার হবে। এটা হচ্ছে সেনাবাহিনীতে নানা রকম হচ্ছে, এবং ওয়াকারুজ্জামানের কাছে লাইয়েগোবরে হওয়ার পর একটা পাল্টা কিছু দেখানোর দরকার ছিল ইউনূসের, সেটাই তিনি করলেন। এবং আবারও সেই বিএনপি তারা মানে গেছে, জামাত, এই সমস্ত ছোটখাটো বিভিন্ন পার্টি, মূলত বিএনপি এবং জামাত তারা উভয় কার্যকরী নির্বাচনের ব্যাপারে তারা চাইছে, এবং বিএনপি সেটা পরিষ্কার করেছে যে তারা নির্বাচনটা দ্রুত চায় ডিসেম্বরের মধ্যে। সুতরাং এই সময় দাঁড়িয়ে যদি ডক্টর ইউনূস তিনি চেষ্টা করবেন আবারও একটা কিছু করার, অর্থাৎ আওয়ামী লীগকে মাইনাস করে কিভাবে নির্বাচনটাকে করে একটা সরকার তৈরি হতে পারে, এবং তারা জাতীয় নাগরিক পার্টি যেটা রয়েছে এনসিপি, তাদেরকে কিভাবে ক্ষমতায় বসানো যায় সেই প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এরা নির্বাচিত নয়, এরা কখনো গণ আন্দোলন করে ক্ষমতায় আসেনি, অত্যন্ত ধূর্ত, এবং তারা বিভিন্ন ভাবে আর কি ক্ষমতায় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে থেকেছে। সেই কারণেই হচ্ছে তারা যে কোনো আন্দোলনকে, দাবি দেওয়াকে এরা ভয় পায়, এবং হচ্ছে সরকারকে মনে করে যে প্রতি মুহূর্তে সরকারকে চ্যালেঞ্জ হতে হচ্ছে। সরকারকে এই চ্যালেঞ্জ হওয়ার ইয়ে থেকে বার করার জন্য প্রথম দিকে তো যখন এরকম হতো তখন তো কখনো এরকম নির্বাচনে 1 মাস 2 মাস তো এরকম পর থেকেই এরকম ঢাকা বিভিন্ন জায়গায় অবরোধ হয়েছে, ও মিছিল মিটিং, ওই তখন তো এরকম সর্বদলীয় বৈঠক বারবার করে করে এর থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সে চেষ্টা তো তিনি করেননি। এখন তিনি এটা করছেন, একবার বলছেন পদত্যাগ, মানে পদত্যাগ কথা নিজে মানে সাক্ষাৎকারের সময় বলছেন, কিন্তু জটিল পরিস্থিতিতে একে ওকে দিয়ে তিনি এটাকে বলাচ্ছেন বলে এক ধরনের একটা সেন্টিমেন্টাল পরিস্থিতি তৈরি করে ক্ষমতাটা টিকে থাকতে চাইছেন। আবার অন্যদিকে হচ্ছে তিনি কোন রকম ভাবে কোনো কিছু বরদাস্ত করবেন না। তিনি যেভাবে সরকার চালাচ্ছেন তাকে শুধু বলে যেতে হবে, আর দারুণ চালাচ্ছেন, খুব ভালো করছেন, সুতরাং আমাদের পুরো সমর্থন আছেন, আপনি চালিয়ে যান, এইটা উনি এক্সপেক্ট করে বসে আছেন। এখন তাতে কি বাংলাদেশের পরিস্থিতির কোনো উন্নতি হবে? আমার তো মনে হয় না, এবং যত দিন যাবে নির্বাচন তিনি যদি না করতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ সঙ্গীত থেকে সঙ্গীততর হবে। ধন্যবাদ সুচিত্রা। পরাজিত কোনো শক্তির ইন্ধনে সরকারের কাজে যদি বাধা দেওয়া হয়, সরকারি দায়িত্ব পালন যদি অসম্ভব করে তোলা হয়, সমস্ত কার্যকরণ সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে। জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে অন্তর্বর্তী সরকার। পদত্যাগের জল্পনার মধ্যেই করা বার্তা বাংলাদেশের ইউনূস সরকারের। গদি বাঁচাতে তাহলে কি মরিয়া ডক্টর মোহাম্মদ ইউনূস? একেবারে রাতারাতি ভুল বদল তার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবি। ঢাকার শাহবাগে বাংলাদেশের জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ইউনূস কর্মসূচি পালন। শনিবার বিকেল 3:30 নাগাদ দেশের সর্বস্তরে জনগণের ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। আয়োজকদের দাবি, ইউনূসকে রাষ্ট্রপতি করার পাশাপাশি জাতীয় সরকার গঠন করতে হবে বাংলাদেশে। তাদের আরো 3টি দাবি: সংবিধান সংস্কার, আওয়ামী লীগের বিচার এবং ইউনূসকে দেশ পরিচালনার জন্য 5 বছর সময় দিতে হবে। এবং শাহবাগে
শাহবাগের ওই অবস্থান কর্মসূচি থেকে স্লোগান ওঠে, ইউনূস তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবি, ঢাকার শাহবাগে মার্চ ফর ইউনূস কর্মসূচি। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রতদা, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবি, ঢাকার শাহবাগে মার্চ ফর ইউনূস কর্মসূচি। ইউনূসের কি নতুন ধরনের ক্ষমতার খেলা চলছে? অবশ্যই অঙ্কিতা, আসলে মোহাম্মদ ইউনূস তিনি জানেন যে সেনাবাহিনী যেভাবে চাপ দিচ্ছে, অর্থাৎ দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করার জন্য, এবং সেটা অনতি বিলম্বে অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই যাতে নির্বাচন হয়, এই বিষয়ে চাপ দিতেই গোসা হয়েছিল ইউনূস মিয়ার। এবং ইউনূস মিয়া তখনই তার যে চেলুয়া অর্থাৎ এনসিপি অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টিতে রয়েছে, অর্থাৎ নাহিদ বলে ছাত্র বৈষম্য আন্দোলনের যে অন্যতম নেতৃত্ব, যে উপদেষ্টা থেকে পদত্যাগ দিয়ে এই নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন, তাকে ডেকে কথা বলে। এবং সে রাত্রেই অর্থাৎ পরশুদিন রাত্রেবেলায় যমুনায় ইউনূসের বাসভবনে রাত্রেবেলায় ঠিক হয় যে ব্লুপ্রিন্ট, যে একটা মার্চ ফর ইউনূস অর্থাৎ ইউনূসের জন্য মিছিল বার করতে হবে। এবং সেই মিছিলের মধ্য থেকেই এই দাবি উঠে আসে। এখন প্রশ্ন হচ্ছে যে এই মিছিলটা যে ঢাকা শহরে এই যে মিছিল, এই মিছিলের কি বৈধতা রয়েছে? তার কারণ এ তো নাহিদ অর্থাৎ ইউনূসের 1 নম্বর চেলা, সে তো এই মিছিলটাকে এক কথায় বলা যেতে পারে স্বতঃস্ফূর্ত ভাবে নয়, সে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সেই মিছিল নিয়ে গিয়েছে। সেই মিছিলে দাবি উঠেছে। আসলে মোহাম্মদ ইউনূস তিনি জানেন, বিশেষ করে ফ্রান্সে তিনি কোনো পাত্তা পাননি। এমনকি ফ্রান্সে তিনি শীর্ষ নেতৃত্বের সঙ্গে বসার জন্য আবেদন করেছিলেন। সে আবেদনও ফ্রান্সের মাক্রো এবং তার যে অফিস তা নস্যাৎ করে দিয়েছে। এক কথায় বলতে গেলে ফরাসি দেশে তার যাওয়াই হলো না নিচ্ছে, তার কারণ ফরাসিরা তার সঙ্গে কথা বলতে চাইছে না। এবার নির্বাচিত নয়, কোনো রাজনৈতিক কোনো দল নেই। এইরকম অবস্থায় ইউনূস মিয়া বুঝে গিয়েছেন যে তাকে যদি ক্ষমতায় থাকতে হয় তাহলে রাষ্ট্রপতি হওয়াটাই শ্রেয়। এবং রাষ্ট্রপতি হওয়ার সঙ্গে সঙ্গে যেটা করতে চাইবেন তিনি হচ্ছে সংবিধান বদল করতে চাইবেন, অর্থাৎ গণতন্ত্রকে খর্ব করে রাষ্ট্রপতি যাতে রাষ্ট্রপ্রধান হয়ে ওঠে সেদিকে তার নজর থাকবে। আসলে মোহাম্মদ ইউনূস আগেও রাজনৈতিক দল গড়েছিলেন এবং তারপর তাকে দেশ ছাড়তে হয়। তিনি রাজনৈতিক দল এখনো গড়ে তুলতে পারেননি। তিনি নাহিদ এবং অন্য কয়েকজনকে নিয়ে রাজনৈতিক দল গড়ে তোলার জন্য পেছন থেকে চেষ্টা করছেন, কলকাঠি নাড়ছেন। কিন্তু সে রাজনৈতিক দলের ভবিষ্যৎ, বিশেষ করে বিএনপি এখন যে জায়গায় রয়েছে বাংলাদেশে, যে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় এসে যাওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি করবেন? অন্যদিকে জামাতে ইসলামী, তাদের সঙ্গে সম্পর্ক খুবই সুসম্পর্ক রয়েছে, কিন্তু জামাতে ইসলামীও সেই রকম ভালো ফল করতে পারবে না। সুতরাং বিএনপি যদি ক্ষমতায় চলে আসে তখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান হয়ে যাবেন। তাহলে ইউনূস মিয়ার এই যে 9 মাসে 9টি দেশে সফর করা এবং বিভিন্ন জায়গায় গিয়ে দেশের হয়ে বড় বড় কথা বলা, এই সমস্ত কিছুই বন্ধ হয়ে যাবে। এখন ইউনূস জানেন যে তিনি অত্যন্ত ধূর্ত এবং চালাক। তিনি জানেন যে কোন সময় কাকে ধরতে হয়। আসলে তিনি তো যখন জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বময় কর্তা ছিলেন অর্থাৎ ডেমোক্র্যাটরা, তখন তিনি ক্ষমতায় বসেছিলেন। অনেকে মনে করেন যে এর পেছনে একটা মার্কিনী অভিসন্ধি ছিল। এবং তারপর ডোনাল্ড ট্রাম্প জিতে যাওয়াতে তিনি এক কথায় অনাথ হয়ে পড়েন, অর্থাৎ মালিকহীন হয়ে পড়েন। এবং সেই জন্য আমরা জানি চীনে গিয়েছিলেন এবং চীনে অনেক কথাবার্তা বলেছেন 7 সিস্টারকে নিয়ে, উই আর দ্য গার্ডিয়ান অফ ওশান, আমরা সমুদ্রের অধিপতি, অভিভাবক, এরকম বলার চেষ্টা করেছেন। কিন্তু চীনও সেই হিসেবে খুব একটা আমল দেয়নি। সুতরাং এই মুহূর্তে ক্ষমতায় টিকে থাকতে গেলে তাকে রাষ্ট্রপতি হতে হবে, এবং শুধু রাষ্ট্রপতি হলে হবে না, তারপরের দাবিটাও সবাই জানে কি হবে, সংবিধানের পরিবর্তন করে রাষ্ট্রপতিকে অধিক ক্ষমতাধর করতে হবে। তা না হলে তার রাজনৈতিক জীবন এখানেই ইতি টানতে হবে। সুতরাং এখন ইউনূস মিয়ার হয়ে এই যে মিছিল বেরিয়েছে, মিছিলটা করানো স্বতঃস্ফূর্ত মিছিল এটা নয়, এবং কিছুটা অংশে বিএনপি অর্থাৎ যারা প্রধান রাজনৈতিক দল, কারণ আওয়ামী লীগ তো সেভাবে কাজ করতে পারছে না,
তাদেরও বলা যেতে একদমই পারে তাই। যে বাংলাদেশের পরবর্তী পরিস্থিতি কি হয় সেটাই এখন দেখার। ধন্যবাদ আপনাকে। বিতর্কিত রাষ্ট্রপতিকে দ্রুত সময়ে অপসারণ করে